হ্যালো ভিউয়ার্স, ঝড়, তুফান, সাইক্লোন যাই আসুক না কেন সব অবস্থাতে ভালো থাকতে চেষ্টা করো। চেষ্টা করলেই অনেকটা ভালো থাকা যায়। ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে সংজ্ঞা জানতে হবে। দেখো, কোন কাজ অতীতে শেষ হয়েছে, দেখো এর নিচে আন্ডারলাইন করা আছে, এই একটা পয়েন্ট মাথায় রাখবা। কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, এই আরেকটা পয়েন্ট। এমন বোঝালে তাকে পিপিটি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আবার বলি সংজ্ঞাটা, কোন কাজ অতীতে শেষ হয়েছে, এই একটা পয়েন্ট, কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, এই আরেকটা পয়েন্ট। এমন বোঝালে তাকে পিপিটি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ভিউয়ার্স, বলতে পারো আমরা তো প্রেজেন্ট টেন্স করছি, তো এখানে পাস্ট অর্থাৎ অতীতের কথাটা কেন আসলো? কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, অতীত কথাটা কেন আসলো? ভিউয়ার্স, আমরা জানি যে প্রতিটা ভার্বের তিনটা করে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই মূলত পাস্ট টেন্সের পাস্টের অন্তর্গত। তো যেহেতু আমরা জানি যে প্রতিটা পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ ভার্ব 3 এটা বসে। তো যেহেতু ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এজন্য পাস্ট অর্থাৎ অতীত, অতীতের কথাটা সংজ্ঞাতে থাকবে। আর যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স করছি, তো প্রেজেন্ট মানে বর্তমান, সে কথাটাও, বর্তমান কথাটাও সংজ্ঞাতে ফুটিয়ে তুলতে হবে। এর জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি? যে কোনো কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এবার আসো এই সংজ্ঞাটার একটু ব্যাখ্যা দিচ্ছি। ধরো তোমার তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে তুমি একটা বই ধার নিয়েছো, বইটা পড়ার জন্য। আচ্ছা, বইটা তুমি, এটা আমি আগের ভিডিও তো বুঝিয়েছি, বইটা তুমি ধরো 7-8 দিন আগে পড়ে ফেলেছো। এবার 7-8 দিন 10 দিন পরে তোমার সঙ্গে তোমার বন্ধুর দেখা, তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করছে, বন্ধু তুমি কি বইটা পড়েছো? তুমি কি বলবে? হ্যাঁ বন্ধু, আমি বইটা পড়েছি। আমি আগের ভিডিওতে ঠিক এভাবেই বুঝিয়েছিলাম যে হ্যাঁ বন্ধু, আমি বইটা পড়েছি। বইটা কিন্তু তুমি এখন পড়োনি, বইটা কিন্তু তুমি পূর্বে 7-8-10 দিন আগে পড়ে ফেলেছো। তুমি জাস্ট পূর্বের ঘটনাটা বর্তমানে রূপদান দিচ্ছ। তুমি এখন বলছো যে আমি বইটা পড়েছি, কিন্তু বইটা কিন্তু তুমি অতীতে পড়ে ফেলেছো। তো এই জন্য সংজ্ঞাটা এরকম যে কোনো কাজ অতীতে শেষ হয়েছে, হ্যাঁ আমি বইটা পড়েছি, বইটা তুমি এখন পড়োনি, বইটা তুমি অতীতে পড়েছো। কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে বিদ্যমান, তুমি বর্তমানে এখন রূপদান দিচ্ছ। যেমন আমি, তোমার বন্ধু তোমাকে রাস্তায় দেখা হলো তোমাকে বললো যে বন্ধু তুমি কি লাঞ্চ করেছো, দুপুরের খাবারটা খেয়েছো? হ্যাঁ আমি দুপুরের খাবার খেয়েছি। ধরো বিকেল 5টার সময় তোমাকে বলছে যে তুমি কি দুপুরের খাবার খেয়েছো, আর তুমি দুপুরের খাবার দুটোতেই বেলা 2টার সময় কমপ্লিট করে ফেলেছো। তুমি 5টার সময় বলছো যে হ্যাঁ আমি দুপুরের খাবার খেয়েছি বা আমি লাঞ্চ করেছি। লাঞ্চটা কিন্তু তুমি এখন করোনি, কয়েক ঘন্টা আগে করেছো, অতীতে করেছো। বন্ধু তুমি কি কাজটা করেছো? হ্যাঁ বন্ধু আমি কাজটা করেছি। কাজটা কিন্তু ধরো তুমি 2-4 দিন আগে করে ফেলেছো। তো 2-4 দিন আগের কাজ, 100 বছর আগের কাজও যদি তুমি বর্তমানে রূপদান দাও, তো সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, গেল সংজ্ঞা। গুরুত্বপূর্ণ, এর চেয়ে বারবার আমি বলি, এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমি চিনবো কি করে যে এটা কোন টেন্স। সাপোজ আমি 12টা টেন্স করে ফেলেছি, এখন আমি বুঝবো কি করে এটা এই টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার পদ্ধতি ছিল 2টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার পদ্ধতি ছিল 3টা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার পদ্ধতি 2টা। 1 নং চেনার পদ্ধতি কি? ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো ইয়াসে থাকে, এটা সাধু ভাষা। ইয়াসি ইয়াসো ইয়াসে, যেমন আমি বিরিয়ানি খাইয়েছি, আমি লোকটাকে দেখিয়েছি, সে কাজটা করিয়াছে, সে ভাত খাইয়াছে, তুমি কি কাজটা করিয়াছো? করিয়াছো বলতে পারো, এখানে রস্যই তো নেই, করিয়াছো। ভিউয়ার্স, রস্যিকার থাকলে রস্যই থাকে না। করিয়াছো সন্ধি বিচ্ছেদ করলে কি আসে? করযোগ ইয়াসো, করিয়াছো। তো রস্যিকার থাকলে রস্যই থাকে না। আচ্ছা যাই হোক, তাহলে সাধু ভাষার রূপটা কি? যে ইয়াসি ইয়াসো ইয়াসে থাকে। গেল 1 নং চেনার পদ্ধতি। এবার 2 নং চেনার পদ্ধতিটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে চলিত ভাষা। 2 নং চেনার পদ্ধতিটা কি হচ্ছে? যে ক্রিয়ার দ্বিতীয় অক্ষরে একার, ক্রিয়ার দ্বিতীয় অক্ষরে একার এবং শেষে সি সসের কোন একটা থাকবে, মানে দ্বিতীয় অক্ষরের সঙ্গে একার থাকবেই এবং শেষে সিও থাকতে পারে, সও থাকতে পারে, সেও থাকতে পারে। যেমন আমি বইটা পড়েছি, পড়েছি এই ক্রিয়াপদ পড়েছি, এখানে দ্বিতীয় অক্ষর কোনটা? র, ওর সাথে একার আছে আর শেষে সি সসে আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে আমাকে সাহায্য করেছে, সাহায্য করেছে, করেছে, দ্বিতীয় অক্ষর একার, র একার, লাস্টে সি সসে।
আমি একটা মধুর স্বপ্ন দেখেছি, দেখেছি দ্বিতীয় অক্ষর ক্ষয় একার, দ্বিতীয় অক্ষর সঙ্গে একার এবং লাস্টে সি সসে আছে, অতএব এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গেল চেনার সংজ্ঞা, গেল চেনার পদ্ধতি গেল। এরপর চেনার পদ্ধতির চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচার বা গঠন প্রণালী। আচ্ছা দেখো, আমরা আজ যে টেন্সটা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওর এইচবি অর্থাৎ হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। গঠন প্রণালী দেখো, আমরা 4টে সূচকে কথা বলি, হ্যাঁ সূচক, না সূচক, প্রশ্ন হ্যাঁ সূচক, প্রশ্ন না সূচক, এই 4টে সূচকে আমরা কথা বলি। দেখো হ্যাঁ সূচকের গঠন, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ভার্ব 3 বা পিপি পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। না সূচকের গঠনে কি, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর হেল্পিং ভার্বের সাথে নট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। প্রশ্ন হ্যাঁ সূচক অর্থাৎ সমস্ত প্রশ্ন সূচকে একই গঠন, সেটা হচ্ছে কি আগে হেল্পিং ভার্ব আসবে, তো হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এরপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। প্রশ্ন না সূচকের গঠন কি, প্রথমে হেল্পিং ভার্ব, যেহেতু প্রশ্ন সূচক হেল্পিং ভার্ব আগে হবেই, প্রথমে হেল্পিং ভার্ব, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব 3, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন ভিউয়ার্স আমি বারবার বলি যে এখানে সাবজেক্ট, হেল্পিং ভার্ব, তারপর ভার্ব, ভার্বের পরে আছে অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্টটা কিভাবে বের করতে হয় আমি প্রতিটা ভিডিওতে বলি। অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। কি প্রশ্ন করে, ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। যেমন আমি একটা বই কিনেছি, প্রশ্ন করো কি কিনেছি, বই কিনেছি, বইটা একটা বস্তু, অর্থাৎ এটা বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট। এবার আসো, কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা মানুষ, ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমি তাকে সাহায্য করেছি বা আমি লোকটাকে সাহায্য করেছি, প্রশ্ন করো কাকে সাহায্য করেছি, প্রশ্ন করো কাকে সাহায্য করেছি, লোকটাকে সাহায্য করেছি, কাকে প্রশ্ন করে লোকটাকে পাচ্ছি, অর্থাৎ লোকটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তো অবজেক্ট আমরা পেলাম, আর সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যদি এক্সট্রা কিছু অতিরিক্ত কিছু থাকে সেটাকে বলে এক্সটেনশন। কোন বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে এক্সটেনশন থাকতেও পারে, না থাকতেও পারে, আবার অবজেক্টও থাকতেও পারে, না থাকতেও পারে, অবজেক্ট থাকবেই এমন কোনো কথা নেই। অবজেক্ট আছে কিনা আমরা কিভাবে বুঝবো, ক্রিয়াপদ দিয়ে, অর্থাৎ ভার্ব ক্রিয়াপদ দিয়ে কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে অবজেক্ট আছে, আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই বাক্যে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। গেল ভিউয়ার্স, আমাদের সংজ্ঞা গেল, চেনার পদ্ধতি দুটো গেল। আবার বলি চেনার পদ্ধতি কি কি, প্রথম 1 নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো ইয়াসে থাকে, আর 2 নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষরের সঙ্গে অবশ্যই একার থাকবে এবং শেষে সিচ আছে। যেমন আমি তাকে দেখেছি, দেখেছি দ্বিতীয় অক্ষরে একার। আর স্ট্রাকচারটা আমাদের দেখানো হয়ে গেল। এখন আমরা এর আলোকে কিছু বাক্য উপস্থাপন করব। ভিউয়ার্স, সে কাজটা করেছে, সে কাজটা করেছে, প্রথমে সাবজেক্ট সে, হি, তারপর হ্যাভ অথবা হ্যাজ, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হবে না, হবে হ্যাজ, হি হ্যাজ। তারপর করেছে, করা, ডু ডিড ডান, হি হ্যাজ ডান। এবার প্রশ্ন করো, করা দিয়ে প্রশ্ন করো কি করেছে, কাকে করেছে, কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে কিনা। সে কাজটা করেছে, প্রশ্ন করো কি করেছে, কাজটা করেছে, অর্থাৎ কাজটা হচ্ছে অবজেক্ট। এই বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, কোনো এক্সটেনশন নাই, সে কাজটা করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এটা না সূচক কি হবে, সে কাজটা করেনি, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। সে কি কাজটা করেছে, হ্যাজ হি ডান দা ওয়ার্ক। সে কি কাজটা করেনি, হ্যাজন্ট হি ডান দা ওয়ার্ক। সে কি কাজটা করেনি। এবার আসো, আমি একটা মধুর স্বপ্ন দেখেছি, আমি দেখেছি, দেখা ইংলিশ সি, সি স সিন, কিন্তু মধুর স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার ক্ষেত্রে সি দিলে হবে না, ড্রিম ইউজ করতে হবে। ড্রিম মানে স্বপ্নও হয় আবার স্বপ্ন দেখাও হয়। তো আমি দেখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রথমে সাবজেক্ট আসবে আই, তারপর হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এর জন্য কি আসবে হ্যাভ, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আর বাকি সব জায়গায় হ্যাভ। তাহলে আই হ্যাভ ড্রিমড, ড্রিমের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ড্রিমড, আই হ্যাভ ড্রিমড, আমি দেখেছি আ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন, আমি একটা মধুর স্বপ্ন দেখেছি। আমি মধুর স্বপ্ন দেখিনি, তো না সূচক, প্রথমে সাবজেক্ট আই, তারপর হ্যাভ অথবা হ্যাজ, আই হ্যাভ, তারপর নট, আই হ্যাভ নট,
তারপর স্বপ্ন দেখার ক্ষেত্রে সি দেওয়া যাবে না, ড্রিম দিতে হবে। তাহলে আই হ্যাভ নট ড্রিমড, আমি দেখিনি আ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন। আ সুইট ড্রিম এটা হচ্ছে অবজেক্ট। আই হ্যাভ নট ড্রিমড আ সুইট ড্রিম, আমি একটা মধুর স্বপ্ন দেখিনি। আমি কি মধুর স্বপ্ন দেখেছি? তাহলে আগে এবার হেল্পিং ভার্বটা আগে আসবে। হ্যাভ আই ড্রিমড, আমি কি দেখেছি আ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন। প্রশ্ন না সূচকে হ্যাভন্ট, হ্যাভন্ট আই ড্রিমড আ সুইট ড্রিম, হ্যাভন্ট আই ড্রিমড আ সুইট ড্রিম, আমি কি মধুর স্বপ্ন দেখিনি? আচ্ছা, এবার বলতে পারো যে আমরা নটের সংক্ষিপ্ত রূপ কেন ইউজ করছি। আমি বারবার বলি যে প্রশ্ন না আসে থেকে নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করা ভালো। কেননা তুমি যদি নট ইউজ করো, এনওটি নট ইউজ করো, সেক্ষেত্রে তোমাকে সাবজেক্ট ফলো করতে হবে। ভিউয়ার্স, একটু দূরত্ব বলছি, কারণ আছে, কারণ এই ভিডিওটা আমি আগেও আলোচনা করেছি। আর তাছাড়া ভিডিও বড় হলে আপলোড দিতে পারি না, সমস্যা আছে। 25-26-27 মিনিটের ভিতর ভিডিওটা শেষ করতে হবে, এই জন্য একটু দ্রুত কথা বলছি। আর এটা যেহেতু আগে আলোচনা করছি, তো এটি একটু দ্রুত বললে সমস্যা নেই। আচ্ছা, এবার আসো যে আমি নটের কথাটা বারবার বলি যে আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ না দিয়ে এনওটি নটের পূর্ণ রূপ ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের পরে। যেমন সে কি কাজটা করেনি, সে হচ্ছে প্রোনাউন, সেক্ষেত্রে নট যাবে সাবজেক্টের পরে, হির পরে। হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটা করেনি। এই শেষ জায়গায় যদি আমি একটা নাম বসাই, যেমন কামাল কি কাজটা করেনি, কামাল কিন্তু নাউন, এখন নটটা আগে বসবে হেল্পিং ভার্বের সাথে, অর্থাৎ সাবজেক্ট কামালের আগে। এখন কি হবে, কামাল কি কাজটা করেনি, এবারে হবে হ্যাজ নট কামাল ডান দ্য ওয়ার্ক। তো কামাল নাউন হওয়ার কারণে নটটা আগে বসলো। আর যদি প্রোনাউন হয় হি সি দে, সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের পরে। এই একটা নিয়ম যে নট ইউজ করলে তোমাকে সাবজেক্ট ফলো করতে হবে। নাউন হইলে নট আগে, আর প্রোনাউন হইলে নট বসবে সাবজেক্টের পরে। কিন্তু আমি যদি ভিউয়ার্স নটের সংক্ষিপ্ত রূপ বসাই, সেক্ষেত্রে আমাকে নাউন প্রোনাউন হিসাব করা লাগে না, ফলো করা লাগে না, উভয় ক্ষেত্রেই শুরুতে বসে। যাই হোক, এবার আসো সে আমাকে দিয়েছে, সে আমাকে, আচ্ছা সে দিয়েছে, হি হ্যাজ গিভেন, সে দেয়নি, হি হ্যাজ নট গিভেন, সে কি দিয়েছে, হ্যাজ হি গিভেন, সে কি দেয়নি, হ্যাজন্ট হি গিভেন। এবার আসো বাক্যটা একটু বড় বলি, সে আমাকে দিয়েছে। এই বাক্যে কাকে দিয়েছে, আমাকে দিয়েছে। কাকে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, আমাকে, অর্থাৎ অতএব এই বাক্যটায় অবজেক্ট আছে। তো কি হবে, সে আমাকে দিয়েছে, হি হ্যাজ গিভেন মি, সে আমাকে দেয়নি, হি হ্যাজ নট গিভেন মি। প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হ্যাজ, তারপর নট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হি হ্যাজ নট গিভেন, সে দেয়নি মি, আমাকে। আমাকে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। সে কি আমাকে দিয়েছে, হ্যাজ হি গিভেন মি, সে কি আমাকে দেয়নি, হ্যাজন্ট হি গিভেন মি। এবার বাক্যটা আরেকটু বড় করতে পারি, সে আমাকে একটা মোবাইল দিয়েছে, হি হ্যাজ গিভেন মি আ ল্যাপটপ, সে আমাকে আ মোবাইল, হি হ্যাজ গিভেন মি আ মোবাইল, সে আমাকে একটা মোবাইল দিয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি বাক্যে ডাবল অবজেক্ট থাকে, দেখো এই বাক্যে কিন্তু ডাবল অবজেক্ট আছে, মোবাইলও অবজেক্ট, কি প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, আবার কাকে দিয়েছে, আমাকে দিয়েছে, এটাও অবজেক্ট, এটা ব্যক্তিবাচক অবজেক্ট। তো ডাবল অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটা আগে বসানো বেটার, আর বস্তুবাচক অবজেক্টটা পরে। যেমন সে আমাকে একটা মোবাইল দিয়েছে, হি হ্যাজ গিভেন মি আ মোবাইল। মি ব্যক্তিবাচক অবজেক্ট আগে বসলো, ভার্বের পাশাপাশি বসলো, আর বস্তুবাচক অবজেক্টটা পরে বসলো। এখন তুমি যদি বস্তুবাচক অবজেক্টটাকে ভার্বের পাশে বসাও, অর্থাৎ হি হ্যাজ গিভেন আ মোবাইল, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টের আগে একটা প্রিপজিশন টু ব্যবহার করতে হবে। কি হবে ইংলিশটা, সে আমাকে একটা মোবাইল দিয়েছে, হি হ্যাজ গিভেন আ মোবাইল টু মি। মির আগে অর্থাৎ অবজেক্টের আগে একটা প্রিপজিশন টু ব্যবহার করা লাগবে। এ হচ্ছে যদি ডাবল অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক বস্তুবাচক দুটোই যদি থাকে, সেক্ষেত্রে বস্তুবাচক যদি অবজেক্ট যদি তুমি আগে ব্যবহার করো, সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টের আগে টু ব্যবহার করতে হবে। এটা না করাই বেটার। সবচেয়ে ভালো হয় ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্ট আগে, বস্তুবাচক অবজেক্ট পরে। আচ্ছা, তারা তারা কাজটা করেছে, দে হ্যাভ ডান দা ওয়ার্ক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা হ্যাঁ সূচক, আর দে যেহেতু থার্ড পারসন ঠিক আছে, কিন্তু সাবজেক্ট প্লুরাল নাম্বার, অর্থাৎ হ্যাজ হবে না, হ্যাভ হবে। দে হ্যাভ, তারা করে, দে হ্যাভ ডান, তারা করেছে দা ওয়ার্ক, কাজটা। তারা যথাসময়ে কাজটা করেছে, দে হ্যাভ ডান দা ওয়ার্ক ইন টাইম। এই ইন টাইম হচ্ছে এক্সটেনশন, আর কি করেছে, কাজটা করেছে, ওটা হচ্ছে অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট। তো দে হ্যাভ ডান দা ওয়ার্ক ইন টাইম, তারা যথাসময়ে কাজটা করেছে। এটা না সূচক কি হবে, নট বসাইতে হবে হেল্পিং ভার্বের সাথে। দে হ্যাভ নট, দে না সূচকের গঠনে করতে হবে। প্রথমে সাবজেক্ট দে, তারপর হেল্পিং ভার্ব একটা, হ্যাভ অথবা হ্যাভ, হ্যাভ, দে হ্যাভ, তারপর নট, তারপর ভার্ব থ্রি, দে হ্যাভ নট ডান দা ওয়ার্ক ইন টাইম, তারা যথাসময়ে কাজটা
করেনি। এবার প্রশ্ন হ্যাচিত কি হবে, তারা কি যত সময় কাজটা করেছে, আগে হেল্পিং ভার্ব। দেখো প্রশ্ন হ্যাচিত কি আছে, আগে হেল্পিং ভার্ব হ্যাভ অথবা হ্যাভ, সেক্ষেত্রে কি হবে হ্যাভ, তারপর সাবজেক্ট দে, হ্যাভ দে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট আছে দা, হ্যাভ দে ডান দা ওয়ার্ক, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে আবার একটা এক্সটেনশন আছে যথাসময়ে, ইন টাইম। হ্যাভ দে ডান দা ওয়ার্ক ইন টাইম, তারা কি যথাসময়ে কাজটা করেছে। এটার প্রশ্ন নাসিতক হবে কি, তারা কি যথাসময়ে কাজটা করেনি, হ্যাভন্ট, হ্যাভন্ট দে। এখানে যদি আমি নট ইউজ করতাম সেক্ষেত্রে দে যেহেতু প্রোনাউন, নট বসতো সাবজেক্টের পরে, হ্যাভ দে নট, কিন্তু আমি তো করবো না, ওটা না করাই ভালো, নটের সংক্ষিপ্ত রূপ দেওয়া বেটার। হ্যাভন্ট দে ডান দা ওয়ার্ক ইন টাইম, তারা কি যথাসময়ে কাজটা করেনি। আচ্ছা গেল, এবার আসো ভিউয়ার্স, অ্যাবল টুর ব্যবহার দিয়ে একটু বাক্য বলি। অ্যাবল টু মানে অ্যাবল মানে হচ্ছে সক্ষম, তো অ্যাবল টুর ব্যবহার করলে ওখানে অ্যাবল টুর যেখানে ব্যবহার করবো অবশ্যই তোমাকে ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন যদি বলি আমি সক্ষম হয়েছি, আমি সক্ষম হয়েছি আর আমি পেরেছি একই কথা, যে সক্ষম হওয়া সেই পারা একই কথা। এখন আমি সক্ষম হয়েছি, দেখো হয়েছি হচ্ছে ভার্ব, দ্বিতীয় অক্ষরের সাথে একার আসে, লাস্টে সি হতে, অর্থাৎ এটা পারফেক্ট টেন্সের দ্বিতীয় চেনার পদ্ধতি। এখন আমি হয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইংলিশ কি হবে, আই হ্যাভ, হেল্পিং ভার্ব যেহেতু হ্যাভ হবে, প্রথমে সাবজেক্ট আই, তারপরে হেল্পিং ভার্ব হ্যাভ, তারপর এই সক্ষম হওয়া, মানে আমি যদি অ্যাবল টু ইউজ করি সেক্ষেত্রে ওর ক্ষেত্রে অবশ্যই ভার্ব হবে বি ভার্ব। তো যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে সেক্ষেত্রে ইংলিশটা কি হবে, বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, বিন। তো আমি হয়েছি, আই হ্যাভ বিন, আমি হয়েছি সক্ষম, সক্ষম ইংলিশ হচ্ছে অ্যাবল, তো আই হ্যাভ বিন অ্যাবল, আমি সক্ষম হয়েছি, আমি সক্ষম হয়েছি মানে আমি পেরেছি, আই হ্যাভ বিন অ্যাবল মানে আমি সক্ষম হয়েছি বা আমি পেরেছি। এবার যদি বল বাক্যটা আরেকটু বড় করি, যে আমি কাজটা করতে সক্ষম হয়েছি, আমি কাজটা করতে সক্ষম হয়েছি, সেক্ষেত্রে কি হবে, আই হ্যাভ বিন, আমি হয়েছি অ্যাবল সক্ষম, আই হ্যাভ বিন অ্যাবল, আমি সক্ষম হয়েছি করতে, টু ডু, পে থাকলে টু হয়, টু ডু করতে, আই হ্যাভ বিন অ্যাবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। এবার এই নন ফাইনিট ভার্ব দিয়ে একটা প্রশ্ন করো, কি করতে, কাজটা করতে, কি প্রশ্নকের উত্তর পাচ্ছি, এটা নন ফাইনিট ভার্ব দিয়ে কি প্রশ্নকের উত্তর পাচ্ছি, অর্থাৎ নন ফাইনিট ভার্বের পাশে অবজেক্টটা বসলো, যে আমি কাজটা করতে পেরেছি বা সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন অ্যাবল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে সক্ষম হইনি বা পারিনি, আই হ্যাভ নট বিন অ্যাবল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারিনি বা সক্ষম হইনি। আমি কি কাজটা করতে পেরেছি, প্রশ্ন হ্যাছে তো আগে হেল্পিং ভার্ব আসবে, হ্যাভ হ্যাজ, আমি কি কাজটা করতে পেরেছি, হ্যাভ, তারপর সাবজেক্ট আই, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন, আগেই বলেছি অ্যাবল ইউজ করলে সেখানে বি ভার্ব ব্যবহার করতে হবে। আমি কি কাজটা করতে পেরেছি, হ্যাভ আই বিন অ্যাবল, আমি কি পেরেছি করতে, টু ডু কাজটা, দা ওয়ার্ক, হ্যাভ আই বিন অ্যাবল টু ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করতে পেরেছি বা সক্ষম হয়েছি। আবার বলি সক্ষম হওয়া পারা একই কথা, আমি কি কাজটা করতে পারিনি বা সক্ষম হয়নি, হ্যাভন্ট আই বিন, হ্যাভন্ট আই বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করতে সক্ষম হইনি। আচ্ছা এবার যদি বলি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন সে চোখে দেখতে পাচ্ছে, সাপোজ কোনো কিছু হয়ে কিছুদিন চোখে দেখতে পারেনি, চোখটা একটু অন্ধ হয়ে গেছিল, এখন অপারেশনের পর চোখ ভালো হয়ে গেছে, এখন বলা হচ্ছে যে সে চোখে দেখতে পারছে, মানে সে দেখতে সক্ষম হচ্ছে, চোখে দেখতে সক্ষম হচ্ছে আর দেখতে সক্ষম হচ্ছে একই কথা। তো হচ্ছে বলবো না, সরি হয়েছে, যেহেতু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি, সে চোখে দেখতে সক্ষম হয়েছে বা সে চোখে দেখতে পেরেছে, সে হয়েছে বা সে পেরেছে, হি হ্যাজ, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে, হি হ্যাজ বিন, সে পেরেছে বা সে সক্ষম হয়েছে, টু সি দেখতে বা চোখে দেখতে, হি হ্যাজ বিন, সরি হি হ্যাজ বিন অ্যাবল, সে পেরেছে বা সক্ষম হয়েছে, টু সি দেখতে, সে চোখে দেখতে পেরেছে, হি হ্যাজ বিন অ্যাবল টু সি, সে চোখে দেখতে পারেনি বা সে চোখে দেখতে সক্ষম হয়নি। ভিউয়ার্স নি নাই থাকলে বুঝতে হবে, নি নাই থাকলে বুঝতে হবে এটাও পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের না সূচক। যেমন আমি কাজটা করেছি, এটা না সূচক হচ্ছে আমি কাজটা করেছি না, তা করেছি না কিন্তু কেউ বলে না, বলে হচ্ছে করিনি বা করি নাই। তো সে চোখে দেখতে সক্ষম হয়নি বা পারেনি, এবার কি হবে, না সূচক যেহেতু, হি প্রথমে সাবজেক্ট হি, তারপর হেল্পিং ভার্ব হ্যাজ, তারপর নট, হি হ্যাজ নট, এবার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন, হি হ্যাজ নট বিন মানে কি, সে
হি হ্যাজ নট বিন অ্যাবল মানে হচ্ছে সে সক্ষম হয়নি, সক্ষম হয়নি মানে সে পারেনি। হি হ্যাজ নট বিন অ্যাবল টু সি, সে চোখে দেখতে সক্ষম হয়নি বা সে দেখতে সক্ষম হয়নি। আর সক্ষম হয়নি আর পারেনি একই কথা। আচ্ছা, সে কি চোখে দেখতে সক্ষম হয়েছে? হ্যাজ হি বিন, আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব। হ্যাজ হি বিন, বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর অ্যাবল টু ইউজ করলে এখানে বি ভার্ব ব্যবহার করতে হবে। সে কি চোখে দেখতে সক্ষম হয়েছে বা পেরেছে? হ্যাজ হি বিন অ্যাবল টু সি, সে কি চোখে দেখতে পেরেছে? সে কি চোখে দেখতে পারেনি? হ্যাজন্ট হি বিন অ্যাবল টু সি, সে কি চোখে দেখতে পারেনি? আচ্ছা, এবার আরেকটা বাক্য বলি। তারা যথাসময়ে কাজটা শেষ করতে পেরেছে বা সক্ষম হয়েছে। তারা সক্ষম হয়েছে। দে হ্যাভ হবে না হ্যাজ হবে? অবশ্যই হ্যাভ হবে। দে থার্ড পারসন ঠিক আছে, কিন্তু প্লুরাল নাম্বার, হ্যাভ হবে। দে হ্যাভ বিন অ্যাবল, তারা সক্ষম হয়েছে বা পেরেছে শেষ করতে। টু ফিনিশ, তে থাকলে টু হয়। দে হ্যাভ বিন অ্যাবল টু ফিনিশ, তারা শেষ করতে সক্ষম হয়েছে। এবার ওই শেষ করার দিয়ে প্রশ্ন করো, কি শেষ করতে সক্ষম হয়েছে? কাজটা শেষ করতে সক্ষম হয়েছে। ভিউয়ার্স, এই কাজটা হচ্ছে অবজেক্ট, কিন্তু মূল ভার্বের অবজেক্ট না, এটা নন ফাইনিট ভার্বের অবজেক্ট। মূল ভার্বের অবজেক্ট সবসময় থাকতেই হবে এরকম কোনো কথা নাই, বাক্যে নন ফাইনিট ভার্বেরও কোনো অবজেক্ট থাকতে পারে। তারা যথাসময়ে কাজটা করতে পেরেছে বা সক্ষম হয়েছে। দে হ্যাভ বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক যথাসময়ে, ইন টাইম। আবার বলি, দে হ্যাভ বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, তারা যথাসময়ে কাজটা করতে সক্ষম হয়েছে বা পেরেছে। তারা যথাসময়ে কাজটা করতে সক্ষম হয়নি বা পারেনি। এবার কি হবে? দে হ্যাভ নট বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। দে সাবজেক্ট, তারপর হ্যাভ নট, দে হ্যাভ নট, এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। দে হ্যাভ নট বিন অ্যাবল, তারা সক্ষম হয়নি বা পারেনি টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে, ইন টাইম, যথাসময়ে। এখানে ডু দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের পরে ইন টাইম ওটা হচ্ছে এক্সটেনশন। অবজেক্ট আবার বলি, অবজেক্ট হচ্ছে ক্রিয়াপদ দ্বারা কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট আছে, আর না হলে অবজেক্ট নাই। প্রতি বাক্যে অবজেক্ট থাকবে এরকম কোনো কথা নাই। লোকটা খুলনা গিয়েছে, দা ম্যান হ্যাজ গান টু খুলনা, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। কারণ কি বা গিয়েছে, কি গিয়েছে, কাকে গিয়েছে, কাদেরকে গিয়েছে, গিয়েছে প্রশ্ন করে, গিয়েছে কে কি বা কাকে প্রশ্ন করে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অতএব এই বাক্যে কোনো অবজেক্ট নেই। এই জন্য বলি সব বাক্যে অবজেক্ট থাকতে হবে এরকম কোনো কথা নেই। লোকটা খুলনা গিয়েছে, দা ম্যান হ্যাজ গান টু খুলনা, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। আচ্ছা, এবার আরেকটা বাক্য বলি। আমি তার সাথে দেখা করতে চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি। দেখো ভিউয়ার, বাংলায় সবসময় ক্রিয়াপদটা শেষে থাকে। চেষ্টা করেছি এটা হচ্ছে মূল ভার্ব, আর দেখা করতে ওটা মূল ভার্ব না, ওটা নন ফাইনিট ভার্ব। তো আমি চেষ্টা করেছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাঁ সূচক। করেছি ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষরে একটা, লাস্টে সিস আছে, এটা পারফেক্ট টেন্স। তো আমি চেষ্টা করেছি, আই হ্যাভ ট্রাইড, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ট্রাই ট্রাইড ট্রাইড। আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি। এখন দেখো, ট্রাইডে প্রশ্ন করো, কি চেষ্টা করেছি, কাকে চেষ্টা করেছি, কি বা কাকে প্রশ্ন করে এই ট্রাই মূল ভার্বের কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ট্রাই ভার্বের কোনো অবজেক্ট নেই। এখন যদি বলি আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি, ওখানে আরেকটা ভার্ব আছে নন ফাইনিট ভার্ব, দেখা করতে, টু মিট, দেখা করা মিট, আর দেখা করতে তে থাকলে টু হয়। তো আই হ্যাভ ট্রাইড টু মিট, আমি দেখা করতে চেষ্টা করেছি তার সাথে। ভিউয়ার্স, তার সাথে ইংলিশ হচ্ছে উইথ হিম, কিন্তু মিটের পর কখনো কোনো প্রিপজিশন বসে না। উইথ একটা প্রিপজিশন, মিট কোনো মিটের পর যদিও সাথে কথাটা আছে, আমি তার সাথে দেখা করতে চেষ্টা করেছি, আর সাথে ইংলিশ উইথ, কিন্তু মেট যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পরে কোনো অবজেক্ট বসে না। তাছাড়া মিটের আরেকটা অর্থ দেওয়া যেতে পারে, মিট মানে যেমন দেখা করা, তদ্রূপ অবলোকন করা। যদি আমি বাক্যটা আমি তার সাথে দেখা করেছি না বলে যদি বাক্যটা আমি এইভাবে বলি যে আমি তাকে অবলোকন করেছি, আমি তাকে অবলোকন করেছি, দেখো এবার কিন্তু সাথে কথাটা নেই। তো আমি তাকে অবলোকন করেছি, আই হ্যাভ মিট হিম, আই হ্যাভ, সরি, মিটের আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মিট, মেট, মেট। আই হ্যাভ মেট হিম, আমি তাকে অবলোকন করেছি, আর আমি তার সাথে দেখা করেছি, তাও একই ইংলিশ, আই হ্যাভ মেট হিম। কেননা মিটের পর কোনো প্রিপজিশন বসে না। আচ্ছা, আমি তাকে
আমি তার সাথে দেখা করিনি বা আমি তাকে অবলোকন করিনি। I have not met, I have not met him, আমি তাকে অবলোকন করিনি বা আমি তার সাথে দেখা করিনি। আমি কি তার সাথে দেখা করেছি? হ্যাভ আই মেট হিম? আচ্ছা, বা আরেকটা বাক্য বলি ভিউয়ার্স। সে এইমাত্র আমার চিঠিটা পেয়েছে। সে পেয়েছে, হি হ্যাজ গিভেন, হি হ্যাজ রিসিভড, সে পেয়েছে এইমাত্র। আচ্ছা, বাক্যটা আবার বলি, সে এইমাত্র আমার চিঠিটা পেয়েছে। এইমাত্র ইংলিশটা আমি সবার শেষে বসাবো, তা আগে বসাবো সাবজেক্ট সে, হি। এবার হেল্পিং ভার্ব হ্যাজ, হি হ্যাজ পেয়েছে, রিসিভ, হি হ্যাজ রিসিভ, সে পেয়েছে, কি পেয়েছে? আমার চিঠিটা পেয়েছে। মাই লেটার, হি হ্যাজ রিসিভড মাই লেটার, সে আমার চিঠিটা পেয়েছে এইমাত্র, জাস্ট নাও। সে এইমাত্র আমার চিঠিটা পেয়েছে, হি হ্যাজ রিসিভড মাই লেটার জাস্ট নাও, সে এইমাত্র আমার চিঠিটা পেয়েছে। ভিউয়ার্স, অলরেডি 26 মিনিট হয়ে গেছে, আর বড় বানানো যাচ্ছে না। বেশি বড় হলে আপলোড দিতে পারি না, ফেসবুকে আপলোড দিতে পারি না, তো এখানে শেষ করতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রতিটা ভিডিওতে আমি শেষে তোমাদের বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা কথা বলে থাকি। আমি আজও একটা কথা বলবো, সেটা হচ্ছে ভিউয়ার্স, আজকের কথাটা শুধু স্টুডেন্টদের জন্য। ভিউয়ার্স, তুমি একটা স্টুডেন্ট, যদি তুমি সম্ভ্রান্ত হও, সেক্ষেত্রে ভিউয়ার্স আমার এই অনুরোধটা শোনো, অনুরোধটা রেখো। সেটা হচ্ছে কি, তুমি তো সম্ভ্রান্ত, কিন্তু তোমার কোনো বন্ধু, তোমার কোনো ক্লাসমেট যদি গরিব হয়, সেক্ষেত্রে তুমি তাকে মাঝে মাঝে পারলে একটা খাতা, একটা কলম গিফট করো। কোনো অজুহাতে গিফট করো, নিতে না চাইলেও তাকে একটা ফলাকলা দিয়ে একটা গিফট করে, মানে গিফট হিসেবে তাকে একটা খাতা কলম দিতে চেষ্টা করো। তোমার গরিব বন্ধুটাকে, গরিব ক্লাসমেটকে একটা খাতা কলম গিফট দিতে চেষ্টা করো। তোমার আল্লাহ অনেক ভালো করবে। কারণ সে তো তোমার মতো, তার বাবা তো তোমার মতো সম্ভ্রান্ত না, হয়তো তার পড়াশোনার খরচ ঠিক মতো চালাইতে পারে না। এই জন্য আমার কথাটা শুনো, যদি কোনো গরিব ফ্রেন্ড তোমার থাকে, তো মাঝে মাঝে তাকে তুমি একটা খাতা, একটা কলম গিফট করো, আল্লাহ তোমার অনেক ভালো করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।